गुड मर्निंग एवरीवन। आज के আমরা ক্লাস 7 এর পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়ার বিষয়টি আলোচনা করব। আমরা জানি মৌলের পরমাণু জুড়ে মৌল অণু ও যৌগ অণু গঠিত হয়। তাহলে চলো আমরা জানি যে এই যে পরমাণুটি কি দিয়ে তৈরি হয়, অর্থাৎ পরমাণুর যে গঠন, পরমাণুর গঠনটা কি। তাহলে একটা আমরা তিনটি এখানে পরমাণুর গঠন নিয়েছি। প্রথমে দেখছি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি লাল রঙের যে ধনাত্মক আধানযুক্ত কণা আছে আর একটি ঋণাত্মক কণা আছে। হিলিয়ামের দুটি ধনাত্মক কণা আছে ও দুটি ঋণাত্মক কণা আছে এবং এর সাথে দুটি শূন্য দ্বারা চিহ্নিত যার কোনো আধান নেই সেরকম কণা আছে। সেরকম চলো দেখি লিথিয়ামের তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি ধনাত্মক কণা আছে যেটা প্লাস চিহ্ন দ্বারা ডোনেট করা হয়েছে, আর তিনটি ঋণাত্মক কণা আছে এবং তিনটি যার কোনো চার্জ নেই বা যার ধনাত্মক নেই আর ঋণাত্মকও নেই, তারা নিস্তড়িত, সেরকম তিনটি কণা আছে। চলো তাহলে এর উপর আমরা জেনে নিই যে এই যে কণাগুলি, এই কণাগুলিকে কি বলে। দেখো, যেটা প্রথম হলো যে প্লাস চিহ্নযুক্ত যে কণাগুলি ছিল সেই কণাগুলি হচ্ছে প্রোটন, অর্থাৎ প্রোটনের চার্জ কি ধনাত্মক। আবার মাইনাস চিহ্নযুক্ত কণা যে কণাগুলি ছিল সেগুলো কি হচ্ছে, সেগুলি হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক। এরপর আসছি শূন্য চিহ্ন দ্বারা যে কণাকে দেখানো হয়েছে তার নাম হচ্ছে নিউট্রন, অর্থাৎ নিউট্রনের কি কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে আধানবিহীন। এরপর আসছি আমরা এদের ভর, অর্থাৎ ইলেকট্রন ও প্রোটন ও নিউট্রনের ভর কেমন। আমরা জানব যে ইলেকট্রনের ভরের তুলনায় প্রোটন ও নিউট্রনের ভর অনেক বেশি, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য। আবার তোমরা এই ছবিতে যে পরমাণুর গঠনটি আছে তাতে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ধনাত্মক আধানযুক্ত কণা ও ঋণাত্মক আধানযুক্ত কণা প্রায় সমান সমান দেখতে পাচ্ছ। হিলিয়ামে দুটি ধনাত্মক কণা আছে তো দুটি ঋণাত্মক কণাও আছে। আবার দেখতে পাচ্ছ লিথিয়ামে তিনটি ধনাত্মক কণা আছে তো তিনটি ঋণাত্মক কণাও আছে। অর্থাৎ আমরা এর থেকে কি জানছি যে কোনো পরমাণুতে নিউট্রন ও প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে, সমান হচ্ছে। তার থেকে এরপর আমরা আসছি নিউক্লিয়াস। চলো নিউক্লিয়াসের জন্য আবার সেই আমরা আগের চিত্রে ফিরে যাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রোটন আর নিউট্রনগুলি আছে এগুলি একটা ক্ষুদ্র অঞ্চলে জোটবদ্ধভাবে অবস্থান করছে। এই যে ক্ষুদ্র অঞ্চলটি, এই অঞ্চলটিই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আমরা কাকে বলবো? নিউক্লিয়াস হচ্ছে একটি ক্ষুদ্র অঞ্চল যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। এই যে অঞ্চলটিকে, এই অঞ্চলটিকেই পরমাণুর কেন্দ্র বলা হয় বা পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। এরপর আসছি আমরা পরমাণুর ক্রমাঙ্ক। যে পরমাণুর ক্রমাঙ্ক কাকে বলবো? তাহলে বলা হয় যে কোনো মৌলের পরমাণুর যে প্রোটন সংখ্যা থাকে সেই সংখ্যাকেই পরমাণুর ক্রমাঙ্ক বলা হয় বা পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি বলি যে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে ওই হিলিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক কত হবে বা পারমাণবিক ভর সংখ্যা কত হবে? তার পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক ভর হবে 2। এরপর আমরা এর আগে জানলাম যে একটি পরমাণুতে যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন তিনটি কণা দিয়ে গঠিত, তার মধ্যে ইলেকট্রনের ভর এতটাই কম যে প্রোটন ও নিউট্রনের ভরের সামনে সে নগণ্য। অর্থাৎ আমরা একটা বলতে পারি যে একটা পরমাণুতে তার মোট ভর হচ্ছে ওই প্রোটন ও নিউট্রনের সংখ্যা। তো অর্থাৎ এই যে ভরটা এইটাই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা।
অর্থাৎ পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? যে নিউক্লিয়াসে যে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকেই হচ্ছে তার পরমাণুর ভর সংখ্যা বলা হয়। এই জন্য দেখবে তোমাদের বলা হয় যে নিউক্লিয়াসেই হচ্ছে পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত থাকে। এরপর চলো আমরা কিছু তাহলে পরমাণুর গঠন দেখি। যেমন প্রথমটা হচ্ছে কার্বনের দেখো পরমাণুতে কটি প্রোটন আছে? 6টি প্রোটন আছে, 6টি নিউট্রন আছে ও 6টি ইলেকট্রন আছে। তাহলে দেখি আমরা যে এর পরমাণুর ক্রমাঙ্ক কত ও এর ভর সংখ্যা কত। তাহলে এর পরমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, যেহেতু প্রোটন সংখ্যা 6, তাহলে এর ভর সংখ্যা এর পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? 6। আবার যদি এর তাহলে ভর সংখ্যা কত, এর ভর সংখ্যা কত না, এর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে 6টি প্রোটন আছে আর 6টি নিউট্রন আছে। তাহলে কার্বন পরমাণুর ভর সংখ্যা কত হবে না, কত হবে? 12। এরপর আসি সোডিয়ামের পরমাণুর গঠন। দেখো সোডিয়ামতে 11টি প্রোটন আছে আর 12টি নিউট্রন আছে। আর ইলেকট্রন সংখ্যা কটি আছে? যেহেতু 11টি প্রোটন সংখ্যা আছে সেহেতু 11টি ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে এর পরমাণুর ক্রমাঙ্ক কত? এর পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে 11। যেহেতু প্রোটন সংখ্যা 11, তাই পরমাণুর ক্রমাঙ্ক কত? 11। আবার এর ভর সংখ্যা কত হবে? এর ভর সংখ্যা হবে নিউট্রন সংখ্যা যুক্ত প্রোটন সংখ্যা, অর্থাৎ 11 + 12 = 23। অর্থাৎ এর ভর সংখ্যা কত হবে? 23। আমরা দেখতেই পাচ্ছি ছকটিতে কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে 6, সোডিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে 11, আর কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12 আর সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। অর্থাৎ আমরা যদি কোনো পরমাণুর গঠন দেখি তাহলে ওইখান থেকে আমরা পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে পারবো। বা যদি পরমাণুর ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো। এরপর চলো দেখি, মনে করো এই যে এটা হচ্ছে একটা সোডিয়ামের পরমাণুর গঠন। তাতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান আছে। যেহেতু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, তাহলে এই যে ঋণাত্মক আর প্রোটন ধনাত্মক আধান সমান হয়ে থাকছে। আর নিউট্রনটা আমরা জানিই যে নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত। তাহলে এই দুটো কী হচ্ছে? প্রশমিত হয়ে একটা পরমাণুকে নিস্তড়িত করে দিচ্ছে। তাহলে যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক আধান সমান, তাই পরমাণু হচ্ছে নিস্তড়িত। এবং মনে করো যে একটি ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায়, ওই পরমাণু থেকে একটি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। যেমন দেখো সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তার মধ্যে একটি ইলেকট্রন বাইরে বেরিয়েছে। তাহলে এই পরমাণুতে কোন আধানের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে? দেখো এই আধানে তাহলে কি হচ্ছে? প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরমাণুটি কিসে পরিণত হচ্ছে? আয়নে পরিণত হচ্ছে। কেমন আয়নে পরিণত হচ্ছে না, ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে এই যে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হলো, একেই বলছে ক্যাটায়ন। অর্থাৎ যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাটায়ন। এরপর আসি, যদি একটি ইলেকট্রন, ওই পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, যদি একটি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হবে? যেমন দেখতে পাচ্ছি আমরা এটা ক্লোরিনের একটা পরমাণু গঠন। তাতে কি হচ্ছে? একটি ইলেকট্রন বাইরের থেকে নিয়ে নিছে। যখনই একটি ইলেকট্রন বাইরের থেকে নিয়ে নিচ্ছে তখন কি হচ্ছে? ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের সংখ্যা যখনই বেড়ে যাচ্ছে, যেহেতু ইলেকট্রন হচ্ছে একটি ঋণাত্মক আধানযুক্ত কণা, তাহলে কি হচ্ছে? তাদের এই পরমাণুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে? ঋণাত্মক আধানযুক্ত কণার পরিমাণ বেড়ে যাচ্ছে। অতএব সে কিসে পরিণত হচ্ছে? ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হচ্ছে। আর এই ঋণাত্মক আধানযুক্ত আয়নকেই বলে অ্যানায়ন। অর্থাৎ অ্যানায়ন কাকে বলে? যদি ঋণাত্মক আধানযুক্ত আয়নকেই আমরা অ্যানায়ন বলি। চলো এরপর আমরা দেখি যে মূলক কী। মূলক হচ্ছে একই মৌল, এক বা একাধিক পরমাণু। একই মৌলের হচ্ছে এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, মানে হয়তো সে ইলেকট্রন ত্যাগ
বা ইলেকট্রন বর্জন করে যখন অবস্থান করে তখন তাদের মূলক বলে। এই মূলক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার মূলকের যোজ্যতা কাকে বলবো আমরা? মূলকের যোজ্যতা হচ্ছে মূলকের যে আধানের পরিমাণ থাকে তাই সেটাই হলো সেই মূলকের যোজ্যতা। যেমন কিছু আমরা চলো উদাহরণ দেখি, যেমন NO3-, তাহলে এই যে মূলকটি আছে এর আধান কি? এর আধান হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই মূলকের যোজ্যতা কত হবে না 1 হবে। চলো আমরা আরেকটা দেখি, যেমন এখানে আছে CO3-, তাহলে এখানে মূলকের আধান কত? -2, মানে দুটো গ্রহণ করেছি তাহলে -2। তাহলে এই মূলকের যোজ্যতা কত হবে না 2 হবে। চলো আমরা আরেকটা দেখি যে HCO3, তাহলে এই যে HCO3- আছে এই মূলকের আধান কত না -1। তাহলে আমরা বলতে পারবো যে এই মূলকের যোজ্যতা কত না 1। আরেকটা আমরা দেখি যে PO4-, তাহলে মূলকের আধান 3 আর মূলকের যোজ্যতা কত হবে না 3। এইভাবে আমরা কোনো মূলকের যোজ্যতা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।